পৃষ্ঠা সংখ্যা 43, বিভাগ গ, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম বলতে কি বোঝো? উপনিবেশবাদের অবসানের কারণগুলি বর্ণনা করো। উপনিবেশবাদের পরিচয় কি? শব্দের উৎস এবং অর্থ। উপনিবেশ শব্দটি ইংরেজি কলোনি শব্দের বাংলা প্রতিশব্দ। আর উপনিবেশবাদ শব্দটি ইংরেজি কলোনিয়ালিজম শব্দের বাংলা প্রতিশব্দ। আবার উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি এসেছে লাতিন শব্দ কলোনিয়া থেকে, যার অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট। 2, সংজ্ঞা। 1, সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সে অঞ্চলটির নাম হয় উপনিবেশ। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস, এনসাইক্লোপিডিয়া ENCYCLOPAEDIA অফ সোশ্যাল সায়েন্সেস গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে উপনিবেশবাদ হলো অন্য দেশের ভৌগোলিক অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণে আনা। 2, সংজ্ঞা সম্পর্কিত নানা মত। জে হবসনের মধ্যে সঠিক অর্থে উপনিবেশবাদ হচ্ছে জাতীয়তাবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ। উইলসনের মতে উইলসনের মতে উপনিবেশ বলতে এমন এক ভূখণ্ডগত অধিকারকে বোঝায় যেখানে ইউরোপীয়দের ইচ্ছা ছিল বসবাসী নতুন স্থান লাভ করা। এমারসনের মতে রুপার্ট এমারসনের ভাষায় উপনিবেশিকতা হলো কোনো বিদেশি জনগণের উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠান তা বজায় রাখার ব্যবস্থা। উপনিবেশবাদের অবসানের কারণসমূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বেশ কিছু দেশ সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটায় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপনিবেশবাদের এই অবসান প্রক্রিয়া অব-উপনিবেশীকরণ বা বে-উপনিবেশীকরণ নামে পরিচিত। উপনিবেশবাদের অবসানের মূল কয়েকটি কারণ হলো পৃষ্ঠা সংখ্যা 44। 1, জাতীয় মুক্তি আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন উপনিবেশিক সাম্রাজ্য বিরোধী মুক্তি সংগ্রাম চরম মুক্তি পৌঁছয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক সাম্রাজ্য বিরোধী এই মুক্তি সংগ্রাম চরমে পৌঁছায়। সমাজে বিভিন্ন শিক্ষিত শ্রেণীর হাত থেকে শুরু হয় উপনিবেশ বিরোধী আন্দোলন ঔপনিবেশিক শক্তিকে উদ্বিগ্ন করে তোলে। ব্রিটিশ, ফরাসি, ডাচ, স্পেনীয় শক্তিগুলো উপনিবেশগুলি স্বাধীনতা প্রদানে বাধ্য হয়। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বহু দেশ জাতীয় মুক্তি আন্দোলনের সুফল হিসেবে স্বাধীনতা লাভ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উপনিবেশ বিরোধী আন্দোলনের ফলে বেশ কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশ বিরোধী মুক্তি আন্দোলন এতে অনুপ্রেরণা পায়। 2, জাতীয়তাবাদী চেতনা। উপনিবেশিকতাবাদ অবসানের একটি মূল কারণ হলো জাতীয়তাবাদী চেতনার জাগরণ। জাতীয় মুক্তির বাসনা উপনিবেশবাদ বিরোধী মানসিকতাকে তীব্র করে তোলে। এক্ষেত্রে উপনিবেশগুলো অতীত ঐতিহ্য জাগরণ, জাতীয়তাবাদ স্ফুরণে সাহায্য করে। উপনিবেশিক শক্তির দমন পীড়নমূলক নীতি, আর্থিক শোষণমূলক ভূমিকা চাপিয়ে দেওয়া, বলপূর্বক শাসন নীতি জাতীয় চেতনা উন্মেষে সাহায্য করে। জাতীয় চেতনার জাগরণের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে পদানত ও শোষিত জনগণ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের সূচনা ঘটায়। এই লড়াইয়ের তীব্রতার কাছে শেষ পর্যন্ত ঔপনিবেশিক শক্তি হার মানে। 3, বিশ্বযুদ্ধে ক্ষতিকর প্রভাব। প্রথম ও দ্বিতীয় পরপর এই দুই বিশ্বযুদ্ধে ক্ষতিকর প্রভাব পড়েছিল সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির অর্থনীতির ওপর। বিশেষত উপনিবেশবাদের অবসানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা ছিল প্রশ্নাতীত। ইউরোপের বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মিত্রশক্তির জোট তাদের অধীনস্থ উপনিবেশগুলির অধিবাসীদের নিকট কিছু প্রতিশ্রুতি রাখে। এই প্রতিশ্রুতি অন্যতম শর্ত হিসেবে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উপনিবেশবাসীরা স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বায়ত্তশাসনের অধিকার লাভ করবে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি পালিত না হওয়ায় উপনিবেশবাসীরা জাতীয় আন্দোলন গড়ে তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঔপনিবেশিক শক্তিগুলো আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতি হয় এমনিতেই তারা দুর্বল হয়ে পড়ে, যার দরুন উপনিবেশ বিরোধী আন্দোলনগুলির দমন ও বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারা হারায়। 4, মার্কিন ও সোভিয়েতের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তিশালী রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে। এই দুই রাষ্ট্রশক্তি নিজ নিজ আদর্শের প্রসার ঘটানোর উদ্যোগ নেয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তার উপনিবেশবাদকে মুছে ফেলার লক্ষ্যে সক্রিয় হয়ে ওঠে। উভয়ই মহাশক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্যে উপনিবেশগুলোকে স্বাধীন করে নয়া উপনিবেশবাদের মাধ্যমে পরোক্ষভাবে নিজ নিজ রাষ্ট্র নিয়ন্ত্রণে আসার প্রচেষ্টা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত 3টি কারণে উপনিবেশিকতাবাদে অবসান চায়। কারণগুলো হলো: 1, মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি ব্রিটেন, ফ্রান্স, স্পেনের মতো পশ্চিমী শক্তিগুলো পুনরায় উপনিবেশগুলির সাহায্য নিয়ে শক্তিশালী হয়ে উঠুক। 2, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ঘোষণা করা হয় যে মিত্রশক্তিগুলো নিজ নিজ উপনিবেশগুলির প্রতি যুদ্ধের আগেও পরে যে সমস্ত প্রতিশ্রুতি রেখেছিল সেগুলি ঠিকমতো পালন করুক। 3,
ঔপনিবেশিক শক্তিগুলি অপসারণের পর বিশ্ব রাজনীতির শূন্যতা পূরণে সোভিয়েতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠার ইচ্ছুক ছিল। 5. রাষ্ট্রসংঘের গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সংক্ষেপে ইউএনও গড়ে উঠলে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়। রাষ্ট্রসংঘের গৃহীত কর্মসূচিতে উপনিবেশগুলি বিলুপ্তির প্রক্রিয়াকে দ্রুত কার্যকর করার উপর জোর দেওয়া হয়। রাষ্ট্রসংঘের মহাসনদের একাধিক অনুচ্ছেদে উপনিবেশগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার প্রদানের কথা বলা হয়। রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব গঠনের প্রস্তাব রাখে, যেখানে বলা হয় প্রতিটি জাতি এবং রাষ্ট্র সমমর্যাদা অধিকার লাভ করবে এবং উপনিবেশগুলোতে স্বাধীনতা লাভের লড়াইয়ে রাষ্ট্রসংঘ অন্যান্য রাষ্ট্রেরও সাহায্য প্রার্থনা করবে। রাষ্ট্রসংঘের আহ্বানের সাড়া দিয়ে বহু দেশ এগিয়ে আসে, ফলে উপনিবেশিক শক্তিগুলো নিজ নিজ উপনিবেশ থেকে সরে আসতে বাধ্য হয়। 6. নির্জোট আন্দোলন। নির্জোট আন্দোলনে এশিয়া ও আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলতে বিশেষ সাহায্য করে। বান্দুং সম্মেলন থেকে শুরু করে পরবর্তী শীর্ষ নির্জোট সম্মেলনগুলোতে উপনিবেশবাদের বিরোধিতা করা হয়। রাষ্ট্রসংঘের মহাসনদে একাধিক অনুচ্ছেদে উপনিবেশগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার প্রদানের কথা বলা রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব গঠনের প্রস্তাব রাখে, যেখানে বলা হয় প্রতিটি জাতি এবং রাষ্ট্র সমমর্যাদা অধিকার লাভ করবে। উপনিবেশগুলির স্বাধীনতা লাভের লড়াই রাষ্ট্রসংঘ অন্যান্য রাষ্ট্রেরও সাহায্য প্রার্থনা করে। রাষ্ট্রসংঘের আহ্বানের সাড়া দিয়ে বহু দেশ এগিয়ে আসে, ফলে উপনিবেশিক শক্তিগুলি নিজ নিজ উপনিবেশ থেকে সরে আসতে বাধ্য হয়। 6. নির্জোট আন্দোলন। নির্জোট আন্দোলনে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলতে বিশেষ সাহায্য করে। বান্দুং সম্মেলন থেকে শুরু করে পরবর্তী শীর্ষ নির্জোট সম্মেলনগুলোতে উপনিবেশবাদের বিরোধিতা করে। নির্জোট সদস্যভূত দেশগুলি উপনিবেশবাদের অবসানে নানা ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেয়। নির্জোট দেশের নেতৃবর্গ উপনিবেশবাসীদের স্বাধীনতা লড়াই উদ্বুদ্ধ করে এবং স্বাধীনতা সংগ্রামীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এ প্রসঙ্গে বিশিষ্ট ওলন্দাজ পণ্ডিত H.N. ওয়েসলিং বলেন যে ডিকলোনাইজেশন হ্যাজ ফিনিশড, ইট ডেফিনেটলি বিলংস টু দ্য পাস্ট। প্রশ্ন 2. ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ বিস্তারের বিবরণ দাও। সূচনা। 19 শতকে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইউরোপের বাইরে ইউরোপীয় সীমানার বিস্তৃতি। পঞ্চদশ শতক থেকে মূলত ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, ভাস্কো নুনেজ, বালবো, আমেরিকো ভেসপুচি প্রমুখের চেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কার সম্ভব হয়। পৃষ্ঠ সংখ্যা 45। এর ফলে ইউরোপের দেশগুলো সামুদ্রিক পথে আবিষ্কারের ফলে বিশ্বের কোনো অংশই আর দূরে রইল না। 19 শতক থেকে ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ, স্পেনীয়, ডাচ বা ওলন্দাজগণের প্রচেষ্টা একের পর এক উপনিবেশ গড়ে উঠতে শুরু করে। এই উপনিবেশিক প্রতিযোগিতায় পরবর্তীকালে জার্মানি, রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র সামিল হয়। ইউরোপীয় রাষ্ট্রসমূহের উপনিবেশ বিস্তার। 1. ব্রিটিশদের উপনিবেশ। ব্রিটিশরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিজেদের উপনিবেশ গড়ে তুলেছিল এবং সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল। 1. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। তিনি বোটানি হ্রদে সর্বপ্রথম ব্রিটিশ পতাকা ওড়ান। ওয়েকফিল্ডের নেতৃত্বে বহু ইংরেজ নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেন। কানাডা। 2. কানাডায় প্রথম দিকে ফরাসিদের অনুপ্রবেশ ঘটলেও এখানে ব্রিটিশরা সুযোগ বুঝে প্রবেশ করে এবং বলপ্রয়োগের মাধ্যমে এখানকার কুইবেক অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। 3. ভারতে বাণিজ্যের লক্ষণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পা রাখে। ভারতে বাণিজ্যের লক্ষণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পা রাখে। পরবর্তীকালে পলাশী ও বক্সারের যুদ্ধে এবং দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ বণিক কোম্পানি এদেশে শাসন নিয়ন্ত্রণ করতে শুরু করে। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টে ভারতীয় কোম্পানির শাসনের অবসান ঘটায়। শুরু হয় ব্রিটিশ সরকারের শাসন। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে 1947 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুই আলাদা রাষ্ট্রে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়। 2. দক্ষিণ পূর্ব এশিয়ায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহল, সিঙ্গাপুর, মালাক্কা, ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটিশ সরকার নিজের দখলে আনে। দক্ষিণ আফ্রিকার নাটাল, অরেঞ্জ, ট্রান্সভাল, সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া ইত্যাদি অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। 2. ফরাসিদের উপনিবেশ। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দে বাধে। এই যুদ্ধে হেরে যাওয়া ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেন্ট লরেন্স এবং মিসিসিপি দুই অঞ্চল ফ্রান্সের হাত থেকে চলে যায়।
পরবর্তীকালে নেপোলিয়নীয় যুদ্ধে 1803 থেকে 15 খ্রিস্টাব্দের কারণে আরও কিছু অধিকৃত অঞ্চল ফ্রান্সের হাতছাড়া হয়। পশ্চিম দ্বীপপুঞ্জে কয়েকটি দ্বীপ, দক্ষিণ আফ্রিকার কয়েকটি অঞ্চল এবং ভারতের কয়েকটি অঞ্চল ছাড়া ফ্রান্সের অধীনে তেমন কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তীকালে তৃতীয় নেপোলিয়নের আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। ফ্রান্স দূরপ্রাচ্য এবং আফ্রিকার নতুন নতুন অঞ্চল দখল করতে শুরু করে। আফ্রিকা, আলজিয়ার্স এবং তিউনিস অঞ্চল, পশ্চিম উপকূল, সেনেগাল ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়। আন্নাম, কম্বোজ, টংকিং প্রভৃতি অঞ্চলের উপর ফরাসি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রশান্ত মহাসাগর নিউ ক্যালেডোনিয়া অঞ্চলটিও ফ্রান্স অধিকার করে নেয়। 3 ওলন্দাজদের উপনিবেশ। হল্যান্ডের অধিবাসী ওলন্দাজগণ, পৃষ্ঠ সংখ্যা 46, অনেক আগে থেকে উপনিবেশ বিস্তারে নেমেছিল। জাভা, সুমাত্রা, বোর্নিও, ইন্দোনেশিয়া, ইস্ট ইন্ডিজে ওলন্দাজরা আধিপত্য প্রতিষ্ঠা করে। আফ্রিকায় লিম্পোপো নদী পর্যন্ত সুবিস্তৃত অঞ্চল জুড়ে ওলন্দাজদের উপনিবেশ গড়ে ওঠে। ওলন্দাজরা আফ্রিকার উত্তমাংশ অন্তরে কেপ কলোপিন ও কেপ গুড হোপ দখল করে। পরে ওলন্দাজরা কেপ কলোনি ইংরেজদের বিক্রি করে দেয়। আফ্রিকার প্রথম দিকে ওলন্দাজ শক্তি উপনিবেশগুলি ছিল নাটাল, অরেঞ্জ নদী উপত্যকা অঞ্চল, ট্রান্সভাল ইত্যাদি। ওলন্দাজ বণিক শক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহল বা শ্রীলঙ্কায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। পরে অবশ্য সেখানকার ইংরেজদের অনুপ্রবেশ ঘটলে ওলন্দাজরা সিংহল ছেড়ে যেতে বাধ্য হয়। 4 পর্তুগিজদের উপনিবেশ। ব্রিটিশ ওলন্দাজ ফরাসিদের মতো পর্তুগিজরাও নৌশক্তিতে বলীয়ান ছিল। এশিয়ার মধ্যে ভারত এবং চীনে বাণিজ্যিক লক্ষ্য নিয়ে পর্তুগিজরা প্রবেশ করেছিল। তারা ম্যাকাও বন্দর দিয়ে প্রবেশ করে এবং সেখানে বাণিজ্যিক অধিকার লাভ করে। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে পর্তুগিজরা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল। আফ্রিকার গিয়ানা উপকূল, সোফালা এবং অ্যাঙ্গোলাতে পর্তুগিজরা উপনিবেশ গড়ে তোলে। এছাড়াও পর্তুগিজরা আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে এক যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায়। 5 মার্কিনীদের উপনিবেশ। উপনিবেশ দখলের প্রতিযোগিতায় ইউরোপীয় দেশগুলো সঙ্গে আমেরিকাও যোগ দেয়। মার্কিনীরা এশিয়া, চীন এবং জাপানের সাম্রাজ্যের কায়েমে উদ্যোগ নেয়। চীনে আফিম যুদ্ধের পর মার্কিনীরা অনুপ্রবেশকারী উদীয়মান সূর্যের দেশ জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডর ম্যাথু পেরি পদার্পণ করেন। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপপুঞ্জ মার্কিনীরা নিজেদের সাম্রাজ্যভুক্ত করে। 6 রুশদের উপনিবেশ। ইউরোপীয় দেশগুলির মধ্যে একমাত্র রাশিয়া এশিয়া ভূখণ্ডের সঙ্গে সমুদ্রপথ ধরে যোগাযোগ গড়ে তুলতে চেয়েছিল। এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি অঞ্চলে রুশ অনুপ্রবেশ ঘটেছিল। চীনের বিদেশিদের অনুপ্রবেশ শুরু হলে সেই সুযোগে রাশিয়াও চীনে প্রবেশ করে। 19 শতকে মধ্যপ্রাচ্যের পারস্য দখলকে কেন্দ্র করে ইঙ্গো-রুশ দ্বন্দ্ব বাধে। মধ্য এশিয়ার মাদ পাঞ্জুদেহ দখল করে এবং হিরাট অভিযান চালে রাশিয়া মধ্য এশিয়া নিজেদের বিস্তার নীতি অব্যাহত রাখে। প্রশান্ত মহাসাগরের উপকূলে রাশিয়ার ভ্লাদিভস্টক নামে এক নৌবন্দর প্রতিষ্ঠা করে। প্রশ্ন 3, উপনিবেশ স্থাপনের কারণগুলো আলোচনা করা। 9 উপনিবেশবাদী কয়েকটি কুফল লেখো। খুব প্রাচীনকাল থেকে উপনিবেশিকত ইতিহাস শুরু হয়েছে। প্রাচীন মিশর, পারস্য, ভারত, গ্রিস, রোমের শাসকগণ বিজিত দেশগুলির সঙ্গে উপনিবেশিক সম্পর্ক গড়ে তুলেছিল। বহুকাল পর 19 শতক নাগাদ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বিস্তীর্ণ ভূভাগ ঔপনিবেশিক সাম্রাজ্যভুক্ত হয়। মূলত 1870-এর পর থেকে ইউরোপের শিল্পোন্নত জাতিগুলো উপনিবেশ দখলের জন্য উন্মাদ প্রতিযোগিতায় লিপ্ত হয়। শকুঞ্জ ও মৃতদেহ থেকে আকাশে নেমে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইউরোপীয় রাষ্ট্রগুলো তেমনভাবে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোকে নিজ নিজ উপনিবেশে পরিণত করার জন্য ঝাঁপ দেয়। মূলত 1870 খ্রিস্টাব্দ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সময়কালে উপনিবেশ দখলের জন্য কাড়াকাড়ি পড়ে যায়। তাই 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল সাম্রাজ্যবাদী যুগ নামে পরিচিত। উপনিবেশ স্থাপনের কারণসমূহ 1, বৃহৎ শক্তি হয়ে গড়ে ওঠা আকাঙ্ক্ষা। উপনিবেশ স্থাপনের অন্যতম একটি কারণ হচ্ছে বিশ্বে বৃহৎ শক্তি হিসেবে মর্যাদা লাভের আকাঙ্ক্ষা। উপনিবেশে অর্থনৈতিক সম্পদ, জনশক্তি ও তার ভূখণ্ডের আয়তন, সামরিক গুরুত্ব এই সমস্ত কিছু মিলেই ঔপনিবেশিক শক্তির মর্যাদা বা গুরুত্ব নির্ধারিত হয়। গুরুত্বপূর্ণ ঔপনিবেশিকগুলোকে নিজের অধীনে এনে বৃহৎ শক্তি হিসেবে মর্যাদা লাভের আকাঙ্ক্ষায় ইউরোপীয় দেশগুলি পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় নৌশক্তিধর ব্রিটেন এবং ফ্রান্সের মতো রাষ্ট্রগুলো এগিয়ে যায়। ব্রিটেন এবং ফ্রান্সের বৃহৎ রাষ্ট্রশক্তি হয়ে ওঠা আড়ালে তাদের সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্যের বিশেষ ভূমিকা ছিল। এশিয়ার মধ্যে ভারত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়। এখানে বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি বাণিজ্য করতে আসে। ভারতের অফুরন্ত সম্পদের লোভে প্রলুব্ধ হয়ে ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে। এভাবে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো উপনিবেশ গঠনের মধ্যে দিয়ে বৃহৎ শক্তি হয়ে ওঠার চেষ্টা করে। 2, উদ্বৃত্ত মূলধন। শিল্পোন্নত দেশগুলোতে মূলধন শ্রেণী নতুন নতুন শিল্পে মূলধন লগ্নির দ্বারা মুনাফার পাহাড় জমি উদ্বৃত্ত মূলধনের সৃষ্টি করে। এই উদ্বৃত্ত মূলধন দেশের বাইরে কোনো শিল্প লগ্নি করে
আরও মুনাফা অর্জনের জন্য মূলধনের শ্রেণী সচেষ্ট হয়ে ওঠে। এই লক্ষ্যে তারা নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উপনিবেশবাদ উত্থানের প্রেক্ষাপট রচনা করে। এক্ষেত্রে শিল্প বিপ্লব ও ধনতন্ত্রবাদ উপনিবেশবাদের ক্ষেত্র প্রস্তুত করে। ৩. পুঁজিবাদের প্রসার। পুঁজিবাদের প্রসার ঘটানোর প্রচেষ্টায় বেশ কিছু উপনিবেশ গড়ে ওঠে। বিশেষত আধুনিক ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের পথ প্রস্তুত করার ক্ষেত্রে পুঁজিবাদের প্রসার বিশেষভাবে সাহায্য করছে। ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পর পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে। পৃষ্ঠ ৪৭। বিভিন্ন শিল্পক্ষেত্রে পুঁজির বিনিয়োগ শুরু হয়। দেশের মধ্যকার নানা শিল্পক্ষেত্র ছাড়াও বিদেশে লাভজনক ক্ষেত্রে পুঁজির বিনিয়োগ প্রচেষ্টা দেখা দেয়। পুঁজিবাদের সুষ্ঠু প্রসারের জন্য উপনিবেশ গঠনের প্রয়োজনীয়তা বাড়ে। আসলে পুঁজিবাদী অর্থনীতির শেষ কথা হচ্ছে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন। আসলে পুঁজিবাদী অর্থনীতির শেষ কথা হলো অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন। এই অধিকতর মুনাফা অর্জনের তাড়নায় দেশের সীমারেখা ছাড়িয়েও বিদেশের মাটিতে পুঁজিবাদের প্রসার ঘটে। এই পুঁজিকে দীর্ঘকালীন মেয়াদে বিলগ্নীকরণের জন্য উপনিবেশ গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। ৪. সামরিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা। সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা থেকে উপনিবেশ গড়ে উঠেছে। অনেক সময় অধিকৃত অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য উপনিবেশের জনগণের দ্বারাই সামরিক বাহিনী গঠন করা হয়েছে। দখলীকৃত অঞ্চলের জনগণকে দমন করার কাজে বা সেই অঞ্চলের সম্পদ শোষণ করার কাজে এই সমর বাহিনী ব্যবহার করা হয়েছে। সামরিক সুযোগ সুবিধার কথা বিবেচনা করি জিব্রাল্টার প্রণালী, সুয়েজ খাল সন্নিহিত অঞ্চল এবং সিঙ্গাপুরে উপনিবেশে স্থাপন করা হয়েছে। নিজের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করেছে। মরক্কো এবং তিউনিসিয়াবাসী উপনিবেশ বিরোধী সংগ্রাম দমনের জন্য ইন্দোচীনে ফরাসি বাহিনীকে হত্যা ব্যবহার করা হয়। আবার ইন্দোচীনে জাতীয় মুক্তি আন্দোলনকে দমনের জন্য মরক্কো এবং তিউনিসিয়ার সেনাবাহিনীকে ব্যবহার করে ফরাসি ঔপনিবেশিক সরকার সামরিক কারণে ব্রিটেন সাইপ্রাসে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করে। আসলে এই অঞ্চল থেকে সহজেই মধ্যপ্রাচ্যের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল। ৫. কাঁচামালের আমদানি এবং উৎপাদিত পণ্যের রপ্তানি। শিল্প বিপ্লবের কল্যাণে ইউরোপীয় দেশগুলি শিল্পোন্নত দেশে পরিণত হয়। বিভিন্ন ধরনের শিল্পপণ্য উৎপাদনের জন্য অফুরন্ত কাঁচামাল যোগানে প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশাপাশি উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য সুবৃহৎ বা আন্তর্জাতিক বাজারেরও দরকার পড়ে। এই উভয় চাহিদা মেটানোর জন্য ইউরোপীয় দেশগুলি উপযুক্ত উপনিবেশের সন্ধান করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলি নিজেদের উৎপাদিত পণ্যের বাজার এবং শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। আসলে নামমাত্র দামে কাঁচামাল জোগাড় করে এবং অনেক বেশি দামে পণ্য সামগ্রী বিক্রি করে অধিক মুনাফা অর্জনের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইয়ে মেতে ওঠে। নয়া উপনিবেশবাদের কুফলসমূহ। নয়া উপনিবেশবাদে বেশ কিছু কুফল লক্ষ্য করা যায়, যত ১. শোষণ। নয়া উপনিবেশবাদ বৈদেশিক ঋণ, সামরিক অস্ত্র, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান, বহুজাতিক সংস্থার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন ইত্যাদিকে হাতিয়ার করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করে চলেছে। উপনিবেশগুলি সার্বিক শোষণ করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি অনেক সময় বহুজাতিক সংস্থাগুলো অনুপ্রবেশ ঘটায়। ২. অর্থনীতি নিয়ন্ত্রণ। উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলোকে ঋণ দেওয়ার সময় নানা রকম শর্ত আরোপ করে। এই সমস্ত শর্তের দ্বারা ঋণ বহনকারী দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ। উন্নত দেশগুলো অর্থনীতিকে ঋণ দেওয়ার সময় নানা রকম শর্ত আরোপ করে থাকেন। এই সমস্ত শর্তের দ্বারা ঋণ বহনকারী দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেখানকার বাণিজ্য শুল্ক ছাড়াও ঋণ দানকারী দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, ঋণ গ্রহণকারী দেশের বিদেশ নীতি প্রণয়ন ও রূপায়ণে ঋণ প্রবহনকারী দেশগুলোর প্রভাব ঘটায়। ৩. সরকার নিয়ন্ত্রণ। নব্য উপনিবেশবাদী শক্তি ঋণ গ্রহণকারী দেশের সরকারকে নিয়ন্ত্রণের লক্ষ্যে তৎপর হয়ে ওঠে। উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে আচরণকারী সরকারকে উৎখাত করে তার বদলে কার্যত পুতুল সরকার প্রতিষ্ঠা করে। এই পুতুল নিজেদের স্বার্থমতো সাম্রাজ্যবাদী শক্তি এই পুতুল সরকারকে পরিচালনা করে। এই সরকার কোনো স্বার্থবিরোধী পদক্ষেপ নিলেও তাকে সরিয়ে দেওয়া হয়। প্রকৃত অর্থে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সাহায্য প্রদানের অছিলায় এই সমস্ত দেশে নয়া উপনিবেশবাদ কায়েম হয়। প্রশ্ন ৪. ব্রিটিশের উপনিবেশ বিস্তারের কাহিনী লেখো। বিশ্বে উপনিবেশ গঠনকারী দেশগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে ছিল ব্রিটিশরা। এই সরকার কোনো স্বার্থবিরোধী পদক্ষেপ নিলে তাকেও সরিয়ে দেওয়া হয়। প্রকৃত অর্থে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সাহায্য প্রদানের অছিলায় এই সমস্ত দেশে নয়া উপনিবেশবাদ কায়েম হয়। প্রশ্ন ৪. ব্রিটিশ উপনিবেশ বিস্তারের কাহিনী লেখো।
বিশ্বের উপনিবেশ গঠনকারী দেশগুলির মধ্যে সবার থেকে এগিয়ে ছিল ব্রিটিশ, তবে একই সঙ্গে উপনিবেশ দখলের প্রতিযোগিতা শুরু করলো। পর্তুগাল, স্পেন, হল্যান্ড এবং ফ্রান্সের তুলনায় ব্রিটেন অনেক গুণ এগিয়ে যায়। শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধে আগে পর্যন্ত সময়কাল ধরে বিচার করলে বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় ব্রিটেনের উপনিবেশের সংখ্যা ছিল সর্বাধিক। তাই 1783 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে চিহ্নিত। একই সঙ্গে উপনিবেশ দখলের প্রতিযোগিতা শুরু হলে পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্সের তুলনায় ব্রিটেন অনেক গুণ এগিয়ে যায়। শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধে আগে পর্যন্ত সময়কাল ধরে বিচার করলে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় ব্রিটেনের উপনিবেশের সংখ্যা ছিল সর্বাধিক। তাই 1783 থেকে 1815 খ্রিস্টাব্দ সময়কাল উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে চিহ্নিত। ব্রিটেনের উপনিবেশ বিস্তার। অস্ট্রেলিয়া। সপ্তদশ শতকে ওলন্দাজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার জলপথে অনুপ্রবেশের ধারণা তৈরি হয়, যদিও সেই সময় অস্ট্রেলিয়ার উপনিবেশ গড়ে তোলার ব্যাপারে তেমনভাবে কেউ সাফল্য পায়নি। অষ্টাদশ শতকের শেষ পর্বে ব্রিটিশ নাবিক ও আবিষ্কারক ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলের সন্ধান পান। তিনি এখানকার বটানি হ্রদ সর্বপ্রথম ব্রিটিশ পতাকা ওড়ান। পরবর্তীকালে গভর্নর ম্যাকায়ারের প্রচেষ্টা অস্ট্রেলিয়ার রাস্তা, সেতু, কৃষি ও পশুচারণ ক্ষেত্র এবং চার্চ তৈরি করে। এইভাবে অস্ট্রেলিয়াকে বাসোপযোগী করে তুলে ব্রিটিশ সাম্রাজ্যভিত্তি করা হয়। 2. নিউজিল্যান্ড। অষ্টাদশ শতকের শেষ দিকে ব্রিটিশ নাবিক ও আবিষ্কারক ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড আবিষ্কার করেন। একাধিকবার সমুদ্রযাত্রা করে কুক এই সফলতা পান। পরবর্তীকালে ওয়েকফিল্ডের নেতৃত্বে বহু ইংরেজ এখানে বসবাস শুরু করে। 1840 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। পৃষ্ঠা সংখ্যা 48। 3. কানাডা। কানাডায় প্রথম দিকে ফরাসিদের অনুপ্রবেশ ঘটেছিল। এখানকার সর্ববৃহৎ অঞ্চলে কুইবেকে বেশিরভাগ অধিবাসী ছিল ফরাসিদের দুর্বলতার সুযোগে এখানকার ব্রিটিশদের অনুপ্রবেশ ঘটে। বলপ্রয়োগের মাধ্যমে কুইবেক অঞ্চলকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত 1762-তে করা হয়। এদিকে কানাডা যাতে মার্কিন প্রভাবাধীন হয়ে না পড়ে তার জন্য বড়লাট নর্থ কুইবেক অ্যাক্ট 1774 খ্রিস্টাব্দে পাশ করে। এই আইন পাশের মাধ্যমে কুইবেকবাসীকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। তবুও কানাডায় বসবাসকারী ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে বিরোধ লেগে থাকত। এর সুযোগ নিয়ে আমেরিকা সেখানে আধিপত্য বিস্তার করতে পারে। এইভাবে ব্রিটিশ সরকার দ্বিতীয় কানাডা অ্যাক্ট পাশ করেন। কানাডা অ্যাক্ট অনুযায়ী কানাডাকে দুভাগে ভাগ করা, যেটা নিম্ন কানাডা, উচ্চ কানাডা। ফরাসি অধ্যুষিত অঞ্চলের নাম হয় নিম্ন কানাডা এবং ব্রিটিশ অধ্যুষিত অঞ্চলের নাম হয় উচ্চ কানাডা। এই দুই অংশে ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থা চালু করে, কিন্তু এই ব্যবস্থায় খুশি না হয় সেখানকার বাসিন্দারা বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের জন্য কানাডা দুই অংশকে পুনরায় একজোট করে অখণ্ড কানাডা গঠন করা হলো এবং সেখানে এক দায়িত্বশীল সরকারের হাতে শাসন ক্ষমতা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কানাডার স্থায়ী বাসিন্দারা বিদ্রোহী হয়ে ওঠে এবং ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বায়ত্ত শাসনের অধিকার লাভ করে 1867 খ্রিস্টাব্দে। 4. ভারত। বিশ্বে ব্রিটিশের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশটি ছিল ইংরেজ জাতির কাছে সর্বাধিক মূল্যবান এবং লাভজনক এক উপনিবেশ, প্রায় 200 বছর ধরে। 4. ভারত। বিশ্বে ব্রিটিশের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশটি ছিল ইংরেজ জাতির কাছে সর্বাধিক মূল্যবান এবং লাভজনক এক উপনিবেশ। প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা ভারতের ঔপনিবেশিক শাসন ও শোষণ চালায়। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পরবর্তী 100 বছর ধরে এদেশের কোম্পানির কর্তৃত্ব বজায় থাকে। 1857 খ্রিস্টাব্দের পর বণিক কোম্পানির হাতে ভারতের শাসনভার রাখা ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়। শেষ পর্যন্ত 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুই আলাদা রাষ্ট্রে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়। 5. দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহলে ওলন্দাজ বণিক শক্তিকে সরিয়ে দিয়ে সেখানে ব্রিটিশ নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পাশাপাশি ব্রিটিশ ব্রহ্মদেশকেও নিজের অধিকারে আনে। এছাড়াও সিঙ্গাপুর, মালাক্কা, ফিজি দ্বীপপুঞ্জ দখল করে ব্রিটিশদের উপনিবেশে বিস্তার ঘটায়। 6. দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপে ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে। পরবর্তীকালে ওলন্দাজদের কাছ থেকে কেপ কলোনি কেড়ে নিয়ে তারা উত্তর দিকে নাটাল, অরেঞ্জ এবং ট্রান্সভাল অঞ্চলগুলির দখল নেয়। দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে 1910 খ্রিস্টাব্দে। পরবর্তী সময় উত্তরে মিশর, সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া ইত্যাদি অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। পৃষ্ঠা সংখ্যা 49। প্রথম বিশ্বযুদ্ধের পর পূর্ব আফ্রিকা ছাড়াও জাম্বিয়া, সিয়েরা লিওন, গোল্ড কোস্ট, নাইজেরিয়া, সোমালিল্যান্ডের একাংশ ইংল্যান্ডের অধিকারে আসে। মন্তব্য: বিশ্বজুড়ে ব্রিটিশের উপনিবেশ গড়ে উঠেছিল ছোট্ট একটি দেশ ব্রিটেন যেভাবে বিশ্বের প্রায় সমস্ত অঞ্চলে পৌঁছে গিয়ে
বিশ্বজুড়ে ব্রিটিশ উপনিবেশ গড়ে উঠেছিল। ছোট্ট একটি দেশ ব্রিটেন যেভাবে বিশ্বের প্রায় সমস্ত অঞ্চলে পৌঁছে গিয়ে নিজের ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তাতে অন্যান্য ঔপনিবেশিক দেশগুলো অনুপ্রাণিত হয়েছিল। সবথেকে বড় কথা, উপনিবেশ বিস্তারের মাধ্যমে ব্রিটিশ জাতি হিসেবে নিজের সংস্কৃতিকে বিশ্ব মাঝে ছড়িয়ে দিতে পেরেছিল। এর উদাহরণ হিসেবে আজও আমরা দেখি যে ইংরেজ ভাষা ও সাহিত্যে বিশ্বের অন্যান্য ভাষা ও সাহিত্যের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্যতা ও মান্যতা পেয়েছে। বলা ভালো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ কোনো যুগই সমর্থনযোগ্য নয়। 5 প্রশ্ন সংখ্যা, এশিয়া উপনিবেশ প্রতিষ্ঠার বিবরণ দাও। 19 শতকের মাঝামাঝি সময়কালে ইউরোপীয় দেশগুলো উপনিবেশিক সাম্রাজ্যবাদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইউরোপীয় জাতিগুলির কাছে এশিয়া মহাদেশ ছিল উপনিবেশ গড়ে তোলা এক লোভনীয় ক্ষেত্র। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত শিল্পপণ্য বিক্রয় করা, খোলা বাজার তৈরি করা এবং অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মপ্রচার প্রভৃতি নানা উদ্দেশ্য নিয়ে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় জাতিগোষ্ঠী এশিয়া মহাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে এই সমস্ত জাতিগোষ্ঠীগুলো এশিয়ার বিভিন্ন দেশে বাণিজ্যের লক্ষ্য নিয়ে প্রবেশ করে। পরবর্তী সময়ে তারা এই সমস্ত দেশে নিজ নিজ রাজনৈতিক কর্তৃত্ব তথা উপনিবেশিক শাসন কায়েম করে। এশিয়া উপনিবেশ প্রতিষ্ঠা 1 ভারতে উপনিবেশ। ভারতের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ইউরোপীয় বণিক গোষ্ঠীগুলোকে প্রলুব্ধ করে। ফলস্বরূপ একে একে ওলন্দাজ, ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ প্রভৃতি ইউরোপীয় বণিক গোষ্ঠীগুলো বাণিজ্যের লক্ষ্যে ভারতে প্রবেশ করে। অন্যান্য ইউরোপীয় বণিক গোষ্ঠীগুলোকে হটিয়ে দিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে নিজেদের একাধিপত্য কায়েম করে। পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভ করা, দেওয়ানি লাভ, পরবর্তী সময়ে সিপাহী বিদ্রোহ দমনের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সুদৃঢ় হয়। দূরপ্রাচ্য উপনিবেশ। 1 চীনে। 16 শতকে সর্বপ্রথম পর্তুগিজ বণিক সম্প্রদায় দক্ষিণে ম্যাকাও বন্দর দিয়ে চীনে প্রবেশ করে। তাদের অনুসরণ করে একে একে স্পেন, ওলন্দাজ, ব্রিটিশ বা ফরাসি বণিকরাও চীনে প্রবেশ করে এবং বাণিজ্যিক অধিকার লাভ করে। চীন সরকারের সঙ্গে ইংরেজের প্রথম অহিফেন যুদ্ধ বাধে 1839-এ, পরে ব্রিটিশ ও ফরাসি জোটের সঙ্গে দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাধে 1856 খ্রিস্টাব্দে। প্রথম অহিফেন যুদ্ধে হেরিকে চীন কানকিং সন্ধি স্বাক্ষর, দ্বিতীয় অহিফেন যুদ্ধে হেরিকে চীন তিয়ানজিন সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই 2 সন্ধি স্বাক্ষরের পর চীনের বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়, চীনের সাম্রাজ্যবাদী ক্ষেত্র প্রস্তুত হয়। এই পরবর্তী পর্যায়ে চীনে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রবেশ ঘটে। ইউরোপীয় দেশগুলি চীনকে তরমুজের ফালের মতো টুকরো করে নিয়ে নিজেদের দখলদারি কায়েম করে। 2 জাপানে উপনিবেশ। উদীয়মান সূর্যের দেশ জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডর ম্যাথিউ পেরি পদার্পণ করেন 1854-তে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, পরে একে একে ইংল্যান্ড, রাশিয়া, হল্যান্ড প্রভৃতি দেশ জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। কিন্তু পরবর্তী সময়ে জাপানে জাতীয়তাবাদী উন্মেষ ঘটলে জাপান পূর্বেকার চুক্তিগুলি বাতিল করে দেয়। এরপর জাপান নিজের সাম্রাজ্যবাদী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। চীনের অধীনস্থ কোরিয়া দখল করে। জাপান অগ্রসর হলে চীন জাপান যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে চীন হেরে গেলে শিমোনোসেকি সন্ধি দ্বারা জাপান চীনের কাছ থেকে বেশ কিছু দ্বীপপুঞ্জ এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করে। পৃষ্ঠা 50। 3 দক্ষিণ পূর্ব এশিয়ার উপনিবেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ইউরোপীয় সাম্রাজ্যবাদ কায়েম হয়। 1 সিংহলে। ওলন্দাজ বণিক শক্তি সিংহল বা শ্রীলঙ্কা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু ইংরেজদের অনুপ্রবেশ ঘটলে ওলন্দাজরা সিংহল ছেড়ে যেতে বাধ্য হয়। অ্যামিয়েন্সের সন্ধি 1802 খ্রিস্টাব্দের ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়। ইংরেজরা সর্বপ্রথম সিংহলের চা ও রবারের চাষ শুরু করে। 2 মালয়ে। মালয়ের প্রথমে একাংশে পর্তুগিজরা উপনিবেশ গড়ে তুলেছিল, কিন্তু পরে সিঙ্গাপুর সহ সমগ্র মালয়ের উপরে পর্তুগিজরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে টিন ও রবারের সমৃদ্ধ মালয় বিশ্বে এক সমৃদ্ধশালী ব্রিটিশ উপনিবেশ হয়ে ওঠে। একজন মালয়ী সুলতানের কাছ থেকে ইংরেজরা 1819 খ্রিস্টাব্দে জনবসতিহীন সিঙ্গাপুর অঞ্চলটি লাভ করে। 3 ব্রহ্মদেশ। ব্রিটিশ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত ব্রহ্মদেশ বর্তমানে মায়ানমার ব্রিটেনের অধিকারভুক্ত হয়েছিল। প্রথমে 1824-এ এবং দ্বিতীয় সময় 1852-তে। ইঙ্গ ব্রহ্মযুদ্ধে জিতে ব্রহ্মদেশের সঙ্গে ইয়ানদেবো সন্ধি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশরা ব্রহ্মদেশের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের অধীনে আনেন। তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধে 1885 খ্রিস্টাব্দে জয়ের মাধ্যমে সমগ্র ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 4 ইন্দোনেশিয়া। জাভা, সুমাত্রা, বোর্নিও এবং বালি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া ইস্ট ইন্ডিজদের ওলন্দাজদের প্রথম আধিপত্য প্রতিষ্ঠা করে। ওলন্দাজ বণিক শক্তি জাভা উপনিবেশের দখল নিয়ে প্রথমে সেখানে উপনিবেশ গড়ে তোলে, পরে জাভাকে দখল করে ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলগুলি ব্রিটিশরা নিজেদের অধীনে আনে। পৃষ্ঠা সংখ্যা 51। 5 ইন্দোচীন। শতকের শেষ পাদে ইন্দোচীন, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামে ফরাসিদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রথমে নিজেদের করদ রাজ্যগুলো হাতছাড়া হওয়ায় চীন ফ্রান্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে হেরে গিয়ে চীন ইন্দোচীনের ফরাসি আধিপত্য মেনে নেয়। ফিলিপিন্স এবং হাওয়াই দ্বীপপুঞ্জ।
ফিলিপিন্স দ্বীপপুঞ্জের ওপর স্পেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। প্রায় 200 বছর ধরে ফিলিপিন্সে স্পেনের শাসন বজায় ছিল। ফিলিপিন্সবাসী স্পেনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সেই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। স্পেনকে হারিয়ে মার্কিনিরা ফিলিপিন্স দ্বীপপুঞ্জের দখল নেয়। পরবর্তী সময় হাওয়াই দ্বীপপুঞ্জটিও মার্কিন সাম্রাজ্যভুক্ত হয় 1898 খ্রিস্টাব্দে। মধ্যপ্রাচ্য উপনিবেশ 19 শতকে পারস্যকে কেন্দ্র করে ইঙ্গো-রুশ দ্বন্দ্ব বাধে। প্রথম দিকে পারস্যে ইংরেজরা ব্যাংক প্রতিষ্ঠা, রেলপথ নির্মাণ, শিল্প কারখানা স্থাপন, শুল্ক সংগ্রহ প্রভৃতি সুযোগ সুবিধা ব্যবস্থা করে। পরবর্তীকালে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রাশিয়াও দেওয়ার অঙ্গীকার করে, পারস্যবাসীকে নিজের অনুকূলে আনে। পারস্যের শাহ রাশিয়ার কাছে প্রচুর ঋণ নিয়ে তাদের আজ্ঞাবহে পরিণত হয়। এতে পারস্যবাসী ক্ষিপ্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করে। ইঙ্গো-রুশ কনভেনশনে স্বাক্ষরের মাধ্যমে উভয়ের দেশ মিলিত হয়ে এই বিদ্রোহ দমন করে। অতঃপর পারস্যের উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ইংল্যান্ডের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়। 5. নিকটপ্রাচ্য উপনিবেশ। নিকটপ্রাচ্য অর্থাৎ তুরস্ক ছিল ইউরোপীয় শক্তিবর্গের কাছে এক লোভনীয় স্থান। রাশিয়া এবং অস্ট্রিয়া দুই দেশ তুরস্কের দখলে নেওয়াকে কেন্দ্র করে পারস্পরিক সংঘর্ষ লিপ্ত হয়। ইতিপূর্বে ইংল্যান্ড তুরস্কে অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে আগ্রহ দেখালো। ইঙ্গো-রুশ কনভেনশন 1907 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হওয়ার পর ইংল্যান্ড ও তুরস্ককে গ্রাস করতে উদ্যত হয়। ক্রিমিয়ার যুদ্ধে 1853 খ্রিস্টাব্দের পর তুরস্কে রুশ অগ্রগতি ব্যাহত হয়। 6. মধ্য এশীয় উপনিবেশ। রুশ শক্তি তুরস্কে আধিপত্য প্রতিষ্ঠা ব্যর্থ হলে সোভিয়েত সাম্রাজ্যবাদ এবার মধ্য এশিয়ার দিকে ধাবিত হয়। রাশিয়ার এই অগ্রগতিতে ব্রিটিশ শক্তি ভারতে তার উপনিবেশ রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। ইতিপূর্বে প্রথমে 1839 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় 1874 খ্রিস্টাব্দ ইঙ্গো আফগান যুদ্ধের মাধ্যমে আফগানিস্তানে ব্রিটিশ প্রভাব দেখা দিল। সেখানে রুশ আধিপত্য গড়ে ওঠে। তাই ব্রিটিশ ভাইসরয় লেফটেন্যান্ট আফগানিস্তানের সেনা অভিযান 1874 চালান, কিন্তু আফগানিস্তানকে তিনি ব্রিটিশ ভারতে অঙ্গীভূত করতে ব্যর্থ হন। যদিও আফগান সূত্র ধরে খাইবার গিরিপথ, সিন্ধু, বেলুচিস্তান এবং সীমান্তবর্তী কয়েকটি উপজাতীয় এলাকা ইংরেজদের অধিকারে আসে। অবশেষে ভারত ও রাশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এক নিরপেক্ষ দেশ বা বাফার রাজ্য হিসাবে আফগানিস্তান স্বীকৃতি পায়। রাশিয়া তুরস্কের মার্ভ অধিকার করে এবং হিরাটি অভিযান চালিয়ে মধ্য এশিয়া নিজের সাম্রাজ্য বিস্তার নীতি অব্যাহত রাখে। প্রশ্ন 6. আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠা বিবরণ দাও। এর ফলাফল লেখো। এশিয়ার মতো আফ্রিকাতে ইউরোপীয় সাম্রাজ্যবাদ কায়েম হয়। 19 শতকের তৃতীয় পাদ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত অনাবিষ্কৃত ছিল। তাই আফ্রিকা তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত ছিল। 19 শতকের শেষার্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা মূল আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে আফ্রিকায়। আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠা। প্রেক্ষাপট 1. ধর্মপ্রচারক অভিজাতীদের প্রতিষ্ঠা। 1873 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্কচ, পেগ, লিভিংস্টোন, স্ট্যানলি, পিটার্স, দিব্রাজা প্রমুখ ধর্মপ্রচারক অভিযাত্রীরা আফ্রিকায় আসতে শুরু করেন। তারা আফ্রিকায় পা রাখার জন্য এখানকার বিপুল প্রাকৃতিক সম্পদের কথা জানতে পারেন এবং স্বদেশে গিয়ে তা প্রচার করেন। 2. মনরো নীতি। মার্কিন যুক্তরাষ্ট্র মনরো নীতি 1823 খ্রিস্টাব্দে প্রয়োগের মাধ্যমে দক্ষিণ আমেরিকাতে ইউরোপীয় উপনিবেশ স্থাপন নিষিদ্ধ করে। তাই ইউরোপীয় দেশগুলো আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলার নজর দেয়। 3. লিওপোল্ডের উদ্যোগ। বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ডের উদ্যোগ ও সহায়তা অভিযাত্রী স্ট্যানলি কঙ্গো অঞ্চল আবিষ্কার করেন। এছাড়া লিওপোল্ডের প্রচেষ্টা ব্রাসেলস শহরে অনুষ্ঠিত 1876 খ্রিস্টাব্দে এক সম্মেলনে এক আন্তর্জাতিক আফ্রিকার সঙ্গে গঠিত, যার উদ্দেশ্য ছিল আফ্রিকায় সাম্রাজ্যবাদের সম্প্রসারণ ঘটানো। 4. বার্লিন সম্মেলন। আফ্রিকায় সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বার্লিনে ইউরোপীয় দেশের সম্মেলন বসে 1885। এই সম্মেলনে ইউরোপীয় দেশগুলি বিনা সংঘর্ষে নিজেদের মধ্যে আফ্রিকাকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে ইউরোপীয় দেশগুলি আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলি দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। ইউরোপীয় দেশগুলি অত্যন্ত দ্রুত আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 19 শতকে অষ্টম দশকে 1870 থেকে প্রথম বিশ্বযুদ্ধ মাত্র 40 বছরের মধ্যে চূড়ান্তভাবে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশগুলো সুনির্দিষ্ট হয়ে যায়। 2. বিভিন্ন দেশের উপনিবেশ। 1. প্রথম পর্যায়ে 1800 থেকে 1870। 1. ওলন্দাজদের উপনিবেশ। ওলন্দাজ শক্তি বহু আগে থেকে উত্তমাসে অন্তরীপ, কেপ কলোপিন, কেপ কলোনি ও কেপ অফ গুড হোপ দখল করে। প্রথম দিকে আগ্রহী না হলেও পরের দিকে ওলন্দাজরা এখানে বসবাস শুরু করে এবং পরে ওলন্দাজরা
ইংরেজদের বিক্রি করে দিলে তা ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। পরবর্তীকালে লিম্পোপো নদী পৃষ্ঠ পর্যন্ত সুবিস্তৃত অঞ্চলে পৃষ্ঠ সংখ্যা 52 ওলন্দাজদের উপনিবেশ গড়ে ওঠে। এই অঞ্চলের মধ্যে ওলন্দাজদের নতুন উপনিবেশ ছিল নাটাল, অরেঞ্জ উপত্যকা, নদী উপত্যকা অঞ্চল, ট্রান্সভাল অঞ্চল। 2 পর্তুগিজদের উপনিবেশ। ব্যবসা বাণিজ্যের অপেক্ষা লুটতরাজের আকাঙ্ক্ষা পর্তুগিজরা আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলে। এই পর্বে দক্ষিণ আফ্রিকায় 3টি পর্তুগিজ উপনিবেশ গড়ে উঠেছিল: গিয়ানা উপকূল, সোফালা এবং অ্যাঙ্গোলা। 3 ফরাসিদের উপনিবেশ। 19 শতকের প্রথম পাদে উত্তর আফ্রিকা আলজেরিয়াতে ফরাসিরা প্রথম উপনিবেশ গড়ে তোলে। 1870 খ্রিস্টাব্দে আগে পর্যন্ত স্থানীয় অধিবাসীদের বিরোধিতার কারণে আলজেরিয়ার উপনিবেশটি ফ্রান্স সম্পূর্ণ ব্যবহার করতে পারেনি। 2 দ্বিতীয় পর্যায়ে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ বেলজিয়ামের উপনিবেশ। ইতিপূর্বে বেলজিয়ামরা দ্বিতীয় লিওপোল্ডের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক আফ্রিকা সংঘ আফ্রিকায় অভিযান শুরু করে। আফ্রিকা কঙ্গো অঞ্চলে আবিষ্কৃত স্টানলিকে সামনে রেখে বেলজিয়ামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উপজাতীয় নেতাদের সঙ্গে চুক্তির মাধ্যমে কঙ্গোর গঠিত হয় কঙ্গো ফ্রি স্টেট। কঙ্গোর এই অঞ্চলে বেলজিয়াম রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠিত হয় 1884-তে। 2 ফ্রান্স উপনিবেশ। এই পর্বে ফ্রান্স একে একে টিউনিস, চাঁদ, কঙ্গো নদী দক্ষিণ উপকূলবর্তী অঞ্চল, সেনেগাল, দাহমির, গিনি, মরক্কো, উত্তর আফ্রিকা, মাদাগাস্কার দ্বীপ, সোমালিল্যান্ডের রেখাংশ, সমগ্র সাহারা এবং কঙ্গো নদী, আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চল দখল করে নেয়। 3 পর্তুগাল উপনিবেশ। আয়তনের বিচারে ছোট হলেও পর্তুগালের আফ্রিকায় উপনিবেশ দখলের প্রতিযোগিতা নামে। প্রথমে পর্তুগাল কঙ্গোর দক্ষিণ উপকূলে আধিপত্য প্রতিষ্ঠা করে। তারা আফ্রিকার পশ্চিম এবং পূর্ব উপকূলে যথাক্রমে অ্যাঙ্গোলা ও মোজাম্বিক নামে 2 অঞ্চলে দখল নেয়। অ্যাঙ্গোলার নাম হয় পর্তুগিজ পশ্চিম আফ্রিকা, মোজাম্বিকের নাম হয় পর্তুগিজ পূর্ব আফ্রিকা। এই 2 অংশের মধ্যে দিয়ে পর্তুগিজরা যোগসূত্র স্থাপনের উদ্যোগ নিল। ব্রিটিশ বিরোধিতার কারণে তার সম্ভব হয়নি। 4 ইংল্যান্ডের উপনিবেশ। আফ্রিকার উপনিবেশ কায়রো থেকে দক্ষিণ উত্তর অন্তরীপ পর্যন্ত প্রায় সমস্ত স্থান ইংল্যান্ড দখল করে নেয়। ওলন্দাজদের কাছ থেকে কেপ কলোনি কেড়ে নিয়ে তারা উত্তর দিকে নাটাল, অরেঞ্জ এবং ট্রান্সভাল অঞ্চলগুলো দখল করে। দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশরা ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে 1910 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে উত্তর মিশন, সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া ইত্যাদি অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর পূর্ব আফ্রিকা ছাড়াও জাম্বিয়া, সিয়েরা লিওন, গোল্ড কোস্ট, নাইজেরিয়া, সোমালিল্যান্ডের একাংশ ইংল্যান্ডের অধিকারে আসে। আফ্রিকার ব্যবচ্ছেদের পর জিব্রাল্টার, এডেন, সক্রাটা, জাঞ্জিবার, কেপটাউন ইত্যাদি অঞ্চলে ব্রিটিশরা নৌঘাঁটি নির্মাণ করেন। পরবর্তীকালে সমগ্র দক্ষিণ আফ্রিকা অধিকার করে ইংল্যান্ড সেখানে শ্বেতাঙ্গ শাসনের প্রবর্তন ঘটায়। 5 জার্মানি উপনিবেশ। আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলার প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিও সামিল হয়। বিসমার্ক প্রথম দিকে উপনিবেশ স্থাপনে আগ্রহী না হলেও সাম্রাজ্যবাদী বুর্জোয়া এবং সরকারি সমর্থনপুষ্ট উপনিবেশবাদী সমিতি ফ্লোটেন ভেরাইনের চাপে তিনি উপনিবেশবাদী হতে বাধ্য হন এবং বিস্তার নীতি গ্রহণ করেন। তার আমলে জার্মানি একে একে দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন এবং টোগোল্যান্ড ইত্যাদি অঞ্চল দখল করে। 6 ইতালি উপনিবেশ। ইতালীয় আফ্রিকা উপনিবেশ দখলের লক্ষ্যে উদ্যোগে নেয়। লোহিত সাগরে অবস্থিত ইরিত্রিয়া এবং আফ্রিকার পূর্ব উপকূলে উপস্থিত সোমালিল্যান্ড ইতালি নিজের দখলে আনে। এই 2 উপনিবেশের মধ্যে যোগসূত্র গড়ে তোলার লক্ষ্যে ইতালি আবেসিনিয়া দখলের পরিকল্পনা করে, কিন্তু সাডোয়ার যুদ্ধে পরাজিত হলে ইতালি সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীকালে বেনিতো মুসোলিনি অবশ্য আবেসিনিয়াকে ইতালির সাম্রাজ্যভুক্ত করেছিল। 1912 খ্রিস্টাব্দে তুরস্কের কাছ থেকে ইতালি ত্রিপোলি অঞ্চল দখল করে নেয়। স্পেনীয় উপনিবেশ। স্পেন আফ্রিকায় খুব বেশি উপনিবেশ দখল নিতে না পারলে এক্ষেত্রে তার প্রচেষ্টা অব্যাহত ছিল। আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে আফ্রিকার ব্যবচ্ছেদের পর জিব্রাল্টার, এডেন, সক্রেটা, জাঞ্জিবার, কেপটাউন দখল করে ব্রিটিশরা নৌঘাঁটি নির্মাণ করেন। পরবর্তীকালে সমগ্র দক্ষিণ আফ্রিকা অধিকার করে ইংল্যান্ড সেখানে শ্বেতাঙ্গ শাসনের প্রবর্তন ঘটায়। 5 জার্মানি উপনিবেশ। আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলার প্রতিদ্বন্দ্বিতায় জার্মানি সামিল হয়েছিল। বিসমার্ক প্রথম দিকে উপনিবেশ স্থাপনে আগ্রহী না হলেও সাম্রাজ্যবাদী বুর্জোয়া এবং সরকারি সমর্থনপুষ্ট উপনিবেশবাদী সমিতি ফ্লোটেন ভেরাইনের চাপে তিনি উপনিবেশবাদী হতে বাধ্য হন এবং বিস্তার নীতি গ্রহণ করেন। তার আমলে জার্মানি একে একে দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন ও টোগোল্যান্ড ইত্যাদি অঞ্চল দখল করেন। 6 ইতালি উপনিবেশ। ইতালীয় আফ্রিকায় উপনিবেশ দখলের লক্ষ্যে উদ্যোগ নেয়। লোহিত সাগরে অবস্থিত ইরিত্রিয়া অঞ্চল। ইরিত্রিয়া এবং আফ্রিকার পূর্ব উপকূলে উপস্থিত 3 ইউরোপীয়দের অন্তর্দ্বন্দ্ব আফ্রিকা উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। মিশর, সুদান দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মরক্কোকে কেন্দ্র করে, ফ্রান্স এবং জার্মানির মধ্যে টিউনিস অঞ্চলকে দখলকে কেন্দ্র করে গড়ে ওঠে। ঈদের বিবাদ বাদে। পৃষ্ঠা 53।
এভাবে আফ্রিকার বিভিন্ন উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল। 4. আফ্রিকায় পরাধীনতা। আফ্রিকা জুড়ে ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠায় আফ্রিকাবাসী স্বাধীনতা হারায়। শুধু তাই নয়, এখানকার মানুষদের বন্দী করে নিয়ে গিয়ে ইউরোপ আমেরিকার বাজারে দাস হিসেবে বিক্রি করা শুরু হয়। সার্বিকভাবে আফ্রিকাবাসী ইউরোপীয়দের নির্মম শোষণ ও অত্যাচারের শিকার হয়। আফ্রিকার উপনিবেশসমূহ: ব্রিটিশদের মিশর, সুদান, কেনিয়া, উগান্ডা, উত্তর ও দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা, বেচুয়ানাল্যান্ড, উত্তর ও দক্ষিণ নাইজেরিয়া, গোল্ড কোস্ট, সিয়েরা লিওন, জাম্বিয়া, জাঞ্জিবার, নিয়াসাল্যান্ড, সোয়াজিল্যান্ড, বাস্টুল্যান্ড, মরিশাস, জিব্রাল্টার, এডেন, সাক্রেটো এবং কেপটাউন। ফরাসিদের তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, ফরাসি পশ্চিম আফ্রিকা, নিরক্ষীয় আফ্রিকা, গিনি, আপার ভল্টা, মাদাগাস্কার, ওকমারো দ্বীপপুঞ্জ, সেনেগাল, দাহমে। পর্তুগিজদের পর্তুগিজ গিনি, আঙ্গোলা, মোজাম্বিক, মাদিরা ও সাও টোমে দ্বীপ, গিয়ানা উপকূল, সোফালা। জার্মানদের জার্মান, পূর্ব আফ্রিকা, টোগোল্যান্ড, ক্যামরুন। ইতালীয়দের লিবিয়া, এরিত্রিয়া, ইতালিয়ান সোমালিল্যান্ড। বেলজিয়ামবাসীদের বেলজিয়াম, কঙ্গো, দ্বিতীয় লিওপোল। স্পেনীয়দের রিও ডারো, স্পেনীয় মরক্কো, স্পেনীয় গিনি, ফার্নান্দো দ্বীপ ও ক্যানারি দ্বীপপুঞ্জ।